আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেহানা পারভিন রুমকি ফ্রম পায়োনিয়ার ডেন্টাল কলেজ 2016-17 সেশন। তো আজকে এক্সিস ডেন্টাল স্কুল থেকে যে প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে, এক্সিস মেম্বারশিপ প্রোগ্রাম, সেটা আমরা সবাই জানি। সেটা উপলক্ষ করেই আসলে আজকে একটি ক্লাসের ব্যবস্থা করা। আমরা সবাই জানি আমাদের করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এক্সিস মেডিকেল স্কুল থেকে বিভিন্ন ধরনের ক্লাস হয়েছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আমাদের বিভিন্ন ক্লাস নিয়েছেন, যেটা আমরা ঘরে বসেই দেখতে পেয়েছি। আমাদের সিনিয়র ভাইয়া আপুরা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছে পড়াশোনায়, তারা আমাদের বিভিন্ন ক্লাস নিয়েছে। তো কাইন্ড অফ ওখান থেকে মোটিভেট হয়ে আসলে এই উদ্যোগটা নেওয়া যে আমরা একটি মেম্বারশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি। ঠিক আছে? তো এই মেম্বারশিপ প্রোগ্রামটি মার্চের 1 তারিখ থেকে শুরু হবে। প্রথমেই আমরা ফার্স্ট ফেজের মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করেছি, যারা ফার্স্ট ইয়ার। তো সেখান থেকেই আজকের প্রথম ক্লাস হবে, যেটাকে আসলে কাইন্ড অফ ডেমো ক্লাস বলা হয়। যে আমাদের যেহেতু ক্লাসগুলো জুমে নেওয়া হবে, আর জুমে যেহেতু একটা প্রাইভেসি মেনটেন করা হবে যারা মেম্বারশিপ নিবেন তাদের জন্য, সেক্ষেত্রে আসলে সবারই বোঝা দরকার আমাদের ক্লাসগুলো কিরকম হবে। তো সেটার একটি নমুনা স্বরূপ আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য লেকচার্স। ওকে, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়ে আজকে ক্লাস হবে, সেটা হচ্ছে এসডিএম, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস। তো সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস সাবজেক্টটা সম্পর্কে আসলে এটা আসলে কাইন্ড অফ বিডিএস আসার পর আমাদের হাতে খড়ি, যেটাকে বলা হয় হাতে খড়ি আমরা যেটাকে বলি, যে শুরু হলো ডেন্টালে আসার পর যে জানি না আসলে দাঁত কি জিনিস, শুধু এটুকুই জানি খাইতে পারি দাঁত দিয়ে, সেটুকুই হয়তো আমরা তখন পর্যন্ত জানি যে দাঁত কি জিনিস সেটা আমরা জানি না। তো এসডিএমই হচ্ছে আমাদের শিখায় যে একটা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করে দাঁতের যেই প্রবলেমগুলো হয়, যে ক্ষয়গুলো হয়, সেই সমস্যাগুলো আমরা সমাধান করি, তাই না? তো এসডিএম সম্পর্কে প্রপার জানার আগে আমার যেটা মনে হয় যে ডেন্টাল ম্যাটেরিয়ালস লাইক কি কি ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করব, বা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা সাহায্য করব একটা পেশেন্টকে, সেটা জানার আগে আমাদের তো নর্মাল টুথ স্ট্রাকচার জানতে হবে। কারণ নর্মাল টুথ স্ট্রাকচার যদি আমরা ঠিক মতো জানি, সেক্ষেত্রে আমরা প্যাথোলজি জানতে পারবো। প্যাথোলজি হলেই তো আমরা একটা পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসবে, তাই না? তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে একটু আমাকে জানান যে আপনারা আমার খাতাটা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, খাতাটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি তাহলে শুরু করছি। প্রথম যে টপিক, যে একটা টুথ স্ট্রাকচার সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তো আমরা জানি এটা হচ্ছে একটা টুথ, ঠিক আছে? এটা হচ্ছে একটা টুথ। আমরা জানি আমাদের টুথের 3টা পোরশন থাকবে। একটা হচ্ছে ক্রাউন পোরশন, এরপর একটা হচ্ছে নেক পোরশন, আর একটা হচ্ছে রুট পোরশন। ঠিক আছে? ক্রাউন, নেক, রুট। ঠিক আছে? তো এই 3টা হচ্ছে যে টুথের 3টা পার্ট। ঠিক আছে? আর টুথের স্ট্রাকচার যদি আমরা বলি, তাহলে কি কি আসবে? আমরা অনেকে জানি, আবার আমরা অনেকে আসলে জানি, কারণ যেহেতু আমরা অনেকদিন ক্লাস করেছি অনলাইন, আমাদের স্যাররা বলেছেন। তারপরেও একটু, যেহেতু এটা এসডিএম এর ইন্ট্রোডাকশন ক্লাস, তো আমাদের আসলে ডেন্টাল ম্যাটেরিয়ালস এর ইন্ট্রোডাকশনটাই হবে, ডেন্টিস্ট্রির মানে আমরা যে ঢুকলাম মাত্র, সেই ইন্ট্রোডাকশনটাই আসলে হবে আজকের ক্লাসে। তো এরপর হচ্ছে এটা একটি টুথ স্ট্রাকচারে কি কি আছে, একটি টুথ স্ট্রাকচারে কি কি থাকে। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে এনামেল। এই পোর্শনটা হচ্ছে এনামেল। ঠিক আছে? এনামেলের পরের পোর্শনটা থাকবে ডেন্টিন। ঠিক আছে? তারপর হচ্ছে ডেন্টিনের পরে যে পোর্শনটা, সেটা হচ্ছে এই যে রুট পোর্শনে যেটা থাকবে, সেটা হচ্ছে সিমেন্টাম। আর যে সফট একটি স্ট্রাকচার, যে রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন, মানে ব্লাড ভেসেলের জন্য আসলে এটা রেড কালার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভাইটাল
টুথ একটা টুথ ভাইটাল কিনা সেটা নির্দেশ করবে, টুথটা জীবিত নাকি টুথটা মৃত, মানে টুথের যে নার্ভ সাপ্লাই দিবে, যে প্রাণ শক্তি, সেটাকে আমরা বলে থাকি পাল্প। আর এটুকু হচ্ছে জিনজাইভা, মানে যেটা গাম, যেটা মাড়ি বলে আমরা বলি বাংলায় সেটা। আর এটা হচ্ছে বোনস, ঠিক আছে, মানে টুথের নিচে যে অ্যালভিওলার বোনস, যেই বোনস স্ট্রাকচার গুলা থাকবে সেগুলা, ঠিক আছে। তো এগুলা গেল হচ্ছে টুথের স্ট্রাকচার। এখন টুথের স্ট্রাকচারে আবার আমরা দেখি যে হার্ড স্ট্রাকচারও আছে, সফট স্ট্রাকচার আছে এইটুকুর মধ্যে। এর মধ্যে হার্ড স্ট্রাকচার কি কি আছে? হার্ড স্ট্রাকচার থাকবে আমাদের এনামেল, একটা হার্ড স্ট্রাকচার, সিমেন্ট, ডেন্টিন, ঠিক আছে। আর সফট স্ট্রাকচারের মধ্যে থাকবে হচ্ছে পাল্প। পাল্প হচ্ছে একটি সফট স্ট্রাকচার। আর টুথের কম্পোজিশনের মধ্যে কি কি থাকবে? টুথের কম্পোজিশনের মধ্যে থাকবে হচ্ছে ইনঅর্গানিক পোরশন থাকবে, অর্গানিক পোরশন থাকবে, আর ওয়াটার থাকবে। ইনঅর্গানিক অর্গানিক সম্পর্কে তো আমরা পড়েছি আগেও, তো ওগুলা হচ্ছে, আর হচ্ছে ওয়াটার থাকবে। এটা হচ্ছে একটা টুথের কম্পোজিশন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলবো টুথের সারফেস। এই জিনিসটা সবাই দেখেছেন কিনা জানি না। এটা হচ্ছে একটা এটাকে বলা হয় মডেল, ঠিক আছে। আমরা আমাদের টুথের শেপ যখন নেই, মানে একটা টুথের শেপ, এখানে একটা টুথের শেপটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা টুথের মডেল। আপার আপার যেটা, সেটা হচ্ছে উপরের জটা যেটা সহ পুরাটা, এটা হচ্ছে প্যালেট আমাদের উপরে। আর এগুলা হচ্ছে আপার, মানে ম্যাক্সিলারি টিথ গুলা এখানে আছে, এখানে হচ্ছে ম্যান্ডিবুলার টিথ গুলা আছে, ঠিক আছে। তো এখন এই যে এগুলা হচ্ছে এক একটা টুথ, ঠিক আছে। এখন আমরা এখান থেকে জানবো যে টুথের সারফেস গুলা কি কি, একটা টুথের কি কি সারফেস আছে সেটা আমরা জানবো, ঠিক আছে। তো টুথের সারফেসের মধ্যে আমরা জানি যে একটা টুথ, সেখানের মধ্যে টুথের কয়েকটা সারফেস আছে। এর মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে না পেলে একটু কমেন্ট সেকশনে জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। আর কিছু না বুঝতে পারলেও সেটা জানাবেন, আমি আরো বুঝিয়ে দিব ভালো করে। তো হচ্ছে এখন আমরা সারফেস গুলা জানবো। এটা হচ্ছে একটা টুথের মিড লাইন, মানে এই বরাবর হচ্ছে মিড লাইন। যদি আমরা বলি তাহলে মিড লাইনের সাথে, মানে মিড লাইনের দিকে যেই সারফেসটা, সেটা হচ্ছে মিজিয়াল সারফেস। আর মিড লাইনের এই পাশে যে সারফেসটা, এই দিকটা, এটা হচ্ছে ডিস্টাল সারফেস। এই দুইটা সারফেসকে আসলে প্রক্সিমাল সারফেস বলা হয়। যেটা মিড লাইনের দিকে থাকবে সেটা মিজিয়াল সারফেস, আর যেটা দূরে থাকবে সেটা হচ্ছে ডিস্টাল সারফেস, ঠিক আছে। আর এই যে এই পাশটা অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে একদম এই সাইডটা, এই যে এইটুকু, এটা হচ্ছে, এই যে এইটুকু, এটা হচ্ছে ইনসাইজাল এজ, ঠিক আছে, অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে। আর যদি আমরা পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে এই সাইডটা বলি, সেটা হচ্ছে অক্লুশাল সারফেস। অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে যেটা ইনসাইজাল এজ থাকবে, পোস্টেরিয়র টুথের ক্ষেত্রে সেটা অক্লুশাল সারফেস। অ্যান্টেরিয়র টুথ কোনগুলা? যেগুলো সামনের পার্ট, ঠিক আছে, সামনের পার্টের যে দাঁতগুলা, এই যে সামনের গুলা, যেগুলো আপনি হাসলে দেখতে পায় মানুষ সহজ ভাষায়, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টুথ। আর পিছনের গুলা হচ্ছে পোস্টেরিয়র টুথ, ঠিক আছে। আর আপনার হচ্ছে এই সারফেসটা, এই যে এই সারফেসটা হচ্ছে যে, এই সারফেসটাকে বলে ল্যাবিয়াল সারফেস, ঠিক আছে, ল্যাবিয়াল সারফেস বলবে। আর এইটা হচ্ছে যে বাক্কাল সারফেস, ঠিক আছে, বাক্কাল সারফেস, এই যে এটা। আর এই পাশটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে। আমরা তাহলে সারফেস গুলা দেখলাম, কি কি সারফেস আছে। সারফেস আছে ল্যাবিয়াল সারফেস, তারপরে হচ্ছে বাক্কাল সারফেস, তারপর হচ্ছে যে লিঙ্গুয়াল সারফেস, ঠিক আছে। লিঙ্গুয়াল সারফেসটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দিকে আমরা লিঙ্গুয়াল সারফেসই বলে থাকি, মানে পিছনের দিকটা যেটা হচ্ছে জিহ্বার দিকে থাকবে, ভিতরের দিকে, সেটা। ওকে, আমরা সারফেস গুলা সম্পর্কে জানলাম। তাহলে আমরা কি কি দেখলাম? একটা টুথের স্ট্রাকচার, তারপর কি কি পার্ট আছে টুথে সেগুলো, আর টুথের সারফেস গুলো আমরা জানতে পারলাম। আর এটা তো কি আপনাদের বলেছি, এটা হচ্ছে একটা মডেল। এটা আমরা একটা টুথের শেপ নিয়ে তারপর এই মডেলটা তৈরি করেছি। আমরা আরো ডিসক্রাইব করব এই জিনিসটা সম্পর্কে।
তার আগে আপনাদের সাথে আরেকটু কথা বলি, ঠিক আছে? তারপর আচ্ছা, এটা আগে বলিনি, এটা আমরা কিভাবে তৈরি করেছি, এটা আমরা কি দিয়ে তৈরি করেছি, কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছি, একটা টুথ শেপ নেওয়ার জন্য কোন কোন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। প্রথমে একটা ট্রে লাগবে, ঠিক আছে? একটা ট্রে লাগবে, আমি আপনাদের ট্রেটা দেখাচ্ছি। এই ট্রে, এটা প্লাস্টিক ট্রে, এটা হচ্ছে আপনার মেটালিকটাও পাওয়া যায়। মেটালিকটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমার কাছে ইডেন্টুলাস দুইটা ট্রে আছে, এগুলো আমি হচ্ছে আপনাদেরকে এগুলো সম্পর্কেও বলবো, তার আগে এটা বলি। একটা আপার জ, একটা লোয়ার জ, এগুলাতে ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিব আমরা। এই যে এটা হচ্ছে অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল। অ্যালজিনেট নিয়ে আমরা মিক্স করব। অ্যালজিনেট আমরা কিসে মিক্স করি? অ্যালজিনেট আমরা মিক্স করি হচ্ছে রাবার বোলে, ঠিক আছে? একটি রাবার বোলে অ্যালজিনেট নিয়ে আমরা স্প্যাচুলা দিয়ে, এটা হচ্ছে স্প্যাচুলা, ঠিক আছে? স্প্যাচুলা দিয়ে রাবার বোলে অ্যালজিনেট নিয়ে আমরা মিক্সচার করব। মিক্স করে আমরা সেই অ্যালজিনেটটা এই ট্রেতে নিব, ঠিক আছে? ট্রেতে নিয়ে আমরা মুখে নিব, মুখে দিলে সে অ্যালজিনেটটার হচ্ছে সেই আমাদের টুথের শেপটা নিয়ে আসবে, একটা টুথের যে শেপ আছে সেই শেপটা নিয়ে আসবে, নেগেটিভ ইমপ্রিন্ট তৈরি হবে একটা, ঠিক আছে? এরপর এটার উপরে আমরা মডেল ম্যাটেরিয়াল দিব, ঠিক আছে? হার্ড প্লাস্টার যেটাকে বলে, এখানে কিছু মডেল ম্যাটেরিয়াল আছে। এই মডেল ম্যাটেরিয়াল গুলো দেওয়ার পর আবার পজিটিভ ইমপ্রিন্ট চলে আসবে, মানে আমাদের টুথের যে শেপ আছে এরকম একটা মডেল তৈরি হবে, ঠিক আছে? আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতো? আচ্ছা, এটা হচ্ছে মডেল ম্যাটেরিয়াল। একটা মডেল তৈরি হলো, এটা হচ্ছে মডেল, একটা হচ্ছে আপারের আর একটা হচ্ছে লোয়ারের, ঠিক আছে? আমরা তাহলে একটা মডেল তৈরি করার জন্য কি কি ম্যাটেরিয়ালস ইউজ করলাম, কয়টাই ম্যাটেরিয়ালস এর নাম বললাম। প্রথমে তো এই যে ইনস্ট্রুমেন্ট গুলা যেগুলো আছে, এই রাবার বোল, স্প্রে, এগুলো লাগবে, ঠিক আছে? তারপর যেটা লাগবে অ্যালজিনেট লাগবে, হার্ড প্লাস্টার লাগবে। এরপর এরকম একটা মডেল তৈরি হবে আমার টুথের শেপ অনুযায়ী, ঠিক আছে? একটা টুথের শেপ অনুযায়ী মডেল তৈরি হবে। এই মডেলটা আমরা কেন বানালাম, এই যে আপনাদেরকে আজকে আমি টুথের শেপটা দেখাতে পারলাম এই জন্য বানালাম, শুধু তাই না, কিন্তু মডেলটা আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়, সেটা আমি একটু একটু করে আলোচনা করব। এরপর যখন আপনারা এই যে ইমপ্রেশন নিয়ে পড়বেন, ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে পড়বেন, সেটা আলাদা কাজ আছে। তারপরে যখন মডেল ম্যাটেরিয়াল পড়বেন সেটা আলাদা টপিক আছে, তখন আরো বেশি ডিসক্রিপশনে যাওয়া যাবে। তো আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন, আপনাদেরকে মডেলগুলো আমি মডেলটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? মডেলগুলো দেখালাম আর হচ্ছে কি কি দিয়ে আমরা বানাই সেটা দেখালাম। আচ্ছা, এখন এটুকু রাখি, নেক্সট যে কথা সেটাই যাই। আমরা তো টুথের স্ট্রাকচার জানলাম, শেপ জানলাম, সবকিছু জানলাম। এখন একটা ইম্পর্টেন্ট টপিক, আমাদের টুথের সবচাইতে কমনেস্ট প্রবলেম কি হয়ে থাকে আমাদের দেশে, মানে কখন আমরা একটা ডেন্টিস্টের কাছে যাই? কখন যাই? যখন টুথে ব্যথা হয়, যেটাকে আমরা বলি দাঁতে পোকা ধরে, ঠিক আছে? মেইনলি হচ্ছে আমরা কিন্তু তখনই যাই যখন, যতক্ষণ না ব্যথা দিচ্ছে, ব্যথা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডেন্টিস্টের কাছে কেউ যায় না। এই যে দাঁতে পোকা হয়, সেই টার্মটাই কি আমাদের ডেন্টিস্ট্রিতে? ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ হয়। ডেন্টাল ক্যারিজ হচ্ছে যে কমনেস্ট প্রবলেম ইন ডেন্টিস্ট্রি, ঠিক আছে? তো ডেন্টাল ক্যারিজটা কি? ডেন্টাল ক্যারিজটা হলো, ডেন্টাল ক্যারিজের একটা ডেফিনেশন আছে সুন্দর, সেটা একটু বলি। ডেন্টাল ক্যারিজ ইজ অ্যান ইরিভার্সিবল মাইক্রোবিয়াল ডিজিজ of the calcified tissue of the tooth characterized by demineralization of the inorganic portion, মানে inorganic portionটা demineralized হবে আর destruction হবে, and destruction of the organic substance of the tooth which leads to cavity formation, মানে আমাদের inorganic portion demineralization করে অর্গানিক পোর্শনকে ডিস্ট্রাকশন করে একটা ক্যাভিটি ফর্মেশন করে, সেটাই হচ্ছে ডেন্টাল ক্যারিজ, ঠিক আছে? আমরা ক্যারিজ সম্পর্কে আস্তে আস্তে আরো অনেক পড়বো। ক্যারিজের ডেফিনিশনটা আপনাদেরকে বললাম কারণ হচ্ছে যেহেতু আমরা আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, ক্যারিজ হলে কি কি ম্যাটেরিয়ালও ইউজ হয়, আমরা করতে হয়, সেটা সম্পর্কে আমরা অল্প অল্প করে জানবো। ওকে,
তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি লাইভ শেষ হওয়ার পরে আপনাদেরকে অ্যান্সার করে দিব। ওকে, এবার হচ্ছে ডেন্টাল ক্যারিজ সম্পর্কে আমরা জানলাম। হোয়াট ইজ ডেন্টাল ক্যারিজ? এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন আছে আমাদের ডেন্টিস্ট্রিতে, মানে আমি ফাইনাল ইয়ারে এখন আমার পড়া ডেন্টিস্ট্রি যতদিন আমি পড়েছি প্রত্যেকটা ইয়ারে যে ক্লাসিফিকেশনটা লেগেছে, মানে এই ক্লাসিফিকেশনটা ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার সব সময় লেগেছে, সব সময় পরীক্ষায় এসেছে, সব ভাইভাতে জিজ্ঞেস করেছে, মানে এটা ছাড়া আসলে আপনি ডেন্টিস্ট্রি করতেই পারবেন না। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন যেটাকে হচ্ছে আমরা ব্ল্যাকস ক্লাসিফিকেশন বলি। ব্ল্যাকস ক্লাসিফিকেশন হচ্ছে এই যে আমরা একটু আগে পড়লাম না যে ল্যাভিয়াল সারফেস, ডিস্টাল সারফেস, প্রক্সিমাল সারফেস, অক্লুশাল সারফেস, ইনসাইজাল এজ, এই সারফেস গুলো পড়লাম না, কেন এগুলো আমি বললাম সেটা এখন আমি একটু ডিসক্রাইব করব। ব্ল্যাকস ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখন আমরা ব্ল্যাকস ক্লাসিফিকেশন সম্পর্কে জানি। ব্ল্যাকস ক্লাসিফিকেশনটা আসলে কি? এটা হচ্ছে ডেন্টাল ক্যারিজটা কোন কোন পোর্শনে হয়, ঠিক আছে, মানে একটা টুথের কোন সারফেসে কি ক্যারিজ হলে আমরা সেটাকে কত নাম্বারের আওতায় ফেলবো, কিভাবে ট্রিটমেন্টে যাব, সেটা মানে নির্ধারিত করার জন্য আসলে ওই ক্লাসিফিকেশনটা করা হয়। তো আজকে আমরা অল্প অল্প করে যেতে থাকি। প্রথমটা হচ্ছে ক্লাস 1 ক্যাভিটি, ঠিক আছে, প্রথমটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1টা কি? ক্লাস 1টা কি? যখন ডেন্টাল ক্যারিজ ইনভলভ অক্লুশাল সারফেস অফ দা পোস্টেরিয়র টুথ। এটা একটা পোস্টেরিয়র টুথ। এই পোস্টেরিয়র টুথে আমরা কি বলেছিলাম? পোস্টেরিয়র টুথে হচ্ছে অক্লুশাল সারফেস কোনটা? অক্লুশাল সারফেস হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে অক্লুশাল সারফেস। এই অক্লুশাল সারফেসে যখন ক্যারিজের ইনভলভমেন্ট হবে, যখন পোস্টেরিয়র টিথের অক্লুশাল সারফেসে, অ্যান্টেরিয়র টিথ হলে তো সেটা আমরা ইনসাইজাল এজ বলি, পোস্টেরিয়র টিথের ক্ষেত্রেই তো আমরা শুধু অক্লুশাল সারফেস বলি। পোস্টেরিয়র টিথের অক্লুশাল সারফেসে যখন ক্যারিজ ইনভলভমেন্ট হবে তখন আমরা সেটাকে ক্লাস 1 ক্যাভিটি বলি। তাহলে এখানে ক্লাস 1 কোথায় হবে? এইটুকু, এখানে একটা ক্যারিজ হলো, এটা হচ্ছে অক্লুশাল সারফেসে একটা ক্যারিজ হলো, আপনারা দেখতে পাচ্ছেন অক্লুশাল সারফেস অফ পোস্টেরিয়র টিথে একটা ক্যারিজ হলো, সেটাকে আমরা বলি ক্লাস 1 ক্যাভিটি। ক্লাস 1 ক্যাভিটি ক্লিয়ার? এবার আমরা যাব ক্লাস 2 ক্যাভিটি। ক্লাস 2 ক্যাভিটি ব্ল্যাকস ক্লাসিফিকেশনে কি হয়? এটা হচ্ছে ক্যারিজ ইনভলভ প্রক্সিমাল সারফেস অফ দা পোস্টেরিয়র টিথ। তাহলে আপনাদের মনে আছে পোস্টেরিয়র টিথের আমি সব টিথেরই প্রক্সিমাল সারফেস কোনটা বলেছিলাম? মিজিয়াল আর ডিস্টাল সারফেস, তাই না? যেটা মিড লাইনের দিকে সেটা হচ্ছে যে মিজিয়াল, যেটা মিড লাইন থেকে দূরে সেটা হচ্ছে ডিস্টাল। এই যে এই দুই পাশে যদি ক্যারিজের ইনভলভমেন্ট হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ক্লাস 2 ক্যাভিটি। ইন কেস পোস্টেরিয়র টিথ মানে পিছনেরটাতে, প্রিমোলার্স, মোলার্স যখন প্রক্সিমাল সারফেসে ক্যারিজ হয়ে যাবে, এইখানে ক্যারিজ হয়ে যাবে, এই যে এইখানে, সেটাকে আমরা তখন বলবো ক্লাস 2 ক্যাভিটি। এই যে দেখেন, এই যে এটা, এই যে এখানে যখন ক্যাভিটি হলো সেটাকে আমরা বললাম ক্লাস 2 ক্যাভিটি, ঠিক আছে? এবার আমরা যাব ক্লাস 3 ক্যাভিটি। ক্লাস 3 কি? ক্লাস 3 হচ্ছে ক্যারিজ ইনভলভ proximal surface of the anterior teeth without involving incisal edge. আমরা কোনটা বলেছি? ইনসাইজাল এজ। ইনসাইজাল এজ ছিল এটা, ঠিক আছে? এই ইনসাইজাল এজ কে মানে এই ক্লাস 3টা হবে হচ্ছে অ্যান্টিরিয়র টুথের ক্ষেত্রে। এর আগের দুইটা আমরা কি পড়ছি? পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে। একটা হচ্ছে পোস্টেরিয়র টিথের প্রক্সিমাল সারফেস আর একটা হচ্ছে অক্লুশাল সারফেস। এবার আমরা অ্যান্টিরিয়রে চলে আসলাম ক্লাস 3তে। তো অ্যান্টিরিয়র টিথের প্রক্সিমাল সারফেসে যখন ক্যারিজ হবে কিন্তু সেটা এই যে এই জায়গাটা মানে ইনসাইজাল এজ কে টাচ করবে না, তখন সেটাকে আমরা বলবো ক্লাস 3 ক্যাভিটি। ওকে, ক্লিয়ার? Class 3 cavity caries involve proximal surface but not without involving the incisal edge, like this. Okay, clear?
এটা হচ্ছে ক্লাস 3 ক্যাভিটি। এবার আমরা ক্লাস 4 ক্যাভিটিতে যাব। ক্লাস 4 ক্যাভিটি হচ্ছে carries involve both proximal and incisal of the anterior teeth। ক্লাস ক্লাস 3 গেল, এটা হচ্ছে ক্লাস 4। ক্লাস 4 এটা হচ্ছে ক্যারিজ ইনভলভ হবে অ্যান্টেরিয়র টিথ মানে সামনের দাঁতগুলো, ওখানে ক্যারিজ ইনভলভ হবে, ইনসাইজাল এজিও হবে, প্রক্সিমাল সারফেস ইনভলভ হবে। ক্লাস 3 তো ছিল উইদাউট ইনভলভিং, তাই না? এটা প্রথমে ছিল অ্যান্টেরিয়র টিথের প্রক্সিমাল সারফেস, এরপর হচ্ছে নট 3 নাম্বার ছিল নট ইনভলভিং ইনসাইজাল এজ, 4 নাম্বার হচ্ছে প্রক্সিমাল সারফেস ইনভলভিং দা ইনসাইজাল এজ। এখানে দেখলেই বুঝবো, এই তো দিস। আমি আবার বলবো শেষে, দেখেন দেখা যাচ্ছে এটা মানে অ্যান্টেরিয়র টিথের প্রক্সিমাল সারফেসটা ইনভলভ করলো, কিন্তু সেটা ইনসাইজাল এজ সহ, এই ইনসাইজাল এজের ইনভলভমেন্ট সহ, ঠিক আছে? এরপর আমরা যাব ক্লাস 5 ক্যারিজে ক্যাভিটি, যে ক্লাসিফিকেশন ব্ল্যাকস ক্লাসিফিকেশনের ক্লাস 5 নাম্বার ক্যাভিটি কি, সেটা হচ্ছে ক্যারিজ ইনভলভ জিঞ্জিভাল থার্ড আর সার্ভাইকাল থার্ড। মানে এই যে সার্ভাইকাল যে থার্ড আছে, এই সার্ভাইকাল লাইন যেটা আছে মানে এই জায়গায়, এই যে এইখানে গ্রামের সাথে যে জায়গাটা আছে এই জায়গায় ক্যারিজ এ ইনভলভমেন্ট, সেটা হচ্ছে ক্লাস 5 ক্যাভিটি। এবার আপনারা একটু দেখেন, দেখা যাচ্ছে ক্লাস 1 পোস্টেরিয়রটিতে, ক্লাস 1 আর ক্লাস 2 পোস্টেরিয়রটিতে, ক্লাস 1 হচ্ছে অক্লোশাল সারফেস, ক্লাস 2 হচ্ছে প্রক্সিমাল সারফেস। ক্লাস 2 আর 3 হচ্ছে ক্লাস 3 এন্ড 4 হচ্ছে অ্যান্টেরিয়রটিতে, একটা উইদাউট ইনভলভিং ইনসাইজাল এজ, একটা উইথ ইনভলভিং ইনসাইজাল এজ, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ক্লাস 5, এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার সার্ভাইকাল থার্ডে যেই ইনভলভমেন্ট, সেটা হচ্ছে ক্লাস 5। আমরা কি ব্ল্যাকস ক্লাসিফিকেশন বুঝেছি? এটা ছিল হচ্ছে ব্ল্যাকস ক্লাসিফিকেশন। এটা কিসের আন্ডার হয়েছে? এটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ। আমরা যে ডেন্টাল ক্যারিজ করি সেটা বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে, বিভিন্ন, যেহেতু আমাদের টুথের একই জায়গায় সবসময় ডেন্টাল ক্যারিজ হয় না, বিভিন্ন সারফেসে ডেন্টাল ক্যারিজ হয়, তো সেই অনুযায়ী হচ্ছে যে আমরা যেহেতু টুথের সারফেসও পড়লাম তাই আমি ব্ল্যাকস ক্লাসিফিকেশনটা আপনাদের দেখে দিলাম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন ইন ডেন্টিস্ট্রি। খুবই মানে ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার যখনই আপনি সারা জীবন, আসলে এটা আসলে সারা জীবনই লাগবে, আপনি যখনই পরীক্ষায় বসবেন তখনই। এখন ডেন্টাল ক্যারিজ আমরা কেন পড়লাম? ডেন্টাল ক্যারিজ পড়লাম, এটা মোস্ট কমনেস্ট একটা ডিজিজ। আর ডেন্টাল ক্যারিজ হলো, ডেন্টাল ক্যারিজ হলে আমরা কি করি সেটার জন্য, ডেন্টাল ক্যারিজ হলে আমরা কি কি করতে পারি, ডেন্টাল ক্যারিজের কারণ কি কি, বিভিন্ন কারণে হতে পারে। আপনি খাওয়া দাওয়া, টুথ ব্রাশিং ঠিক মতো না হলে, খাবার জমে থাকলে, অনেক কারণ আছে, অনেক কজ আছে, সেখানে না গেলাম। এখন আমি বলবো যে ডেন্টাল ক্যারিজ হলে আমরা মেইনলি কি কি ট্রিটমেন্ট করি। অনেক বেশি ইনভলভমেন্ট হয়ে গেলে দেখা যায় টুথ এক্সট্রাকশন করে ফেলতে হয়, মানে দাঁতে তুলে ফেলতে হয়, বাট এর আগে আমরা চেষ্টা করি টুথটা রিস্টোর করার, ঠিক আছে? মানে একটা টুথের রেস্টোরেশন যেটাকে বলে আর কি। রেস্টোরেশনটা আসলে কি? রেস্টোরেশন ইজ দ্য কনজারভেটিভ ওয়ার্ক হুইচ রিস্টোরস অর রিটার্ন লস্ট অ্যানাটমি, শেপ অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড ফিজিওলজি, যেটা ফাংশন অফ ইটস প্রিভিয়াস স্টেট। মানে একটা টুথের নর্মাল অ্যানাটমি লস্ট হয়ে যায় ডেন্টাল ক্যারিজ হলে, তাই না? এই যে এগুলো কি, এগুলো তো ক্ষয় হচ্ছে, এটা তো টুথের ক্ষয়। তো এইটা যখন ক্ষয় হয়ে যায় তখন আমরা এটার স্ট্রাকচারটা, মানে টুথটা ফেলে দেওয়া তো আসলে কোনো সমাধান হইতে পারে না। আমরা যেহেতু ডেন্টিস্ট, আমরা চেষ্টা করি যে টুথটা রেখে দেওয়ার, টুথটা রিস্টোর করে দেওয়ার, তার আগের পজিশনে নিয়ে আসার, তাই না? তো সেটাই হচ্ছে যে রেস্টোরেশন যেটাকে বলি আমরা। এই রেস্টোরেশনটা বা বাংলায় যেটাকে লেম্যানরা বলবে ফিলিং, তাই না? ফিলিং আর কি, ওটা আমরা করে কি করি, টুথের শেপ আর স্ট্রাকচারকে, ওটার অ্যানাটমিটা, লস্ট অ্যানাটমিটা রিপেয়ার করে দিই, আর ফিজিওলজি যে ফাংশনটা থাকে সেটা আগের ফাংশনে আবার নিয়ে যেতে চেষ্টা করি। তো এই রেস্টোরেশনটা দুইটা টাইপের হয়, একটা টেম্পোরারিও হতে পারে, আবার পার্মানেন্ট ফিলিংও আপনি দিয়ে দিতে পারেন, যেটাকে বলে
পার্মানেন্ট ফিলিং। তো এই যে রেস্টোরেশন হয় ওখানে আমরা কি কি ব্যবহার করি, ম্যাটেরিয়ালস কি কি ব্যবহার করি, যেহেতু আমরা এসডিএম পড়ছি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস পড়ছি, রেস্টোরেশনের ক্ষেত্রে আমরা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করি সেটা একটা কোশ্চেন। আপনারা রেস্টোরেশনের জন্য ফিলিং ম্যাটেরিয়াল আলাদা পড়বেন, আলাদা আপনাদের টপিক থাকবে যেটা নিয়ে আমাদের আরো সিনিয়র মেন্টররা আরো ভাই আপুরা আপনাদের ক্লাস নেবেন, আপনাদেরকে বুঝাবেন, ওটা আলাদা টপিক। কিন্তু আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আপনাদেরকে। আমরা যেই যা যা সিমেন্ট ব্যবহার করি এর মধ্যে অ্যামালগাম, কম্পোজিট, জিআইসি গ্লাস এনামার সিমেন্ট, কম্পোজিট যেটা কম্পোজিট সিমেন্ট, আর অ্যামালগাম। অ্যামালগামটা মেইনলি আমরা ইউজ করি পোস্টেরিয়রটিতে, মানে পিছনের দাঁতগুলোতে। কম্পোজিটও পিছনে ইউজ করি, সামনে ইউজ করি, জিআইসিও সামনে ইউজ করি। আসলে জিআইসি আর কম্পোজিটটা হচ্ছে অ্যাস্থেটিক, মানে হচ্ছে অ্যাস্থেটিক মানে কি, মানে আপনি আপনার সৌন্দর্য বর্ধন করে। লাইক আপনি যদি সামনের দাঁতে একটা কালো রঙের ফিলিং দিয়ে দেন, অ্যামালগামটা একটু ব্ল্যাকিশ কালার ধূসর কালারের টাইপের হয়, তো যদি আপনি অ্যামালগামটা দিয়ে দেন আপনি হাসি দিলে তো আপনাকে ভালো লাগবে না। সেই জন্য আমরা সামনের দাঁতে যেটা টুথের সাথে টুথ কালারের সাথে ম্যাচ করে ওরকম একটা সিমেন্ট দিতে চেষ্টা করি। কম্পোজিট, জিআইসি ওরা এরকম টাইপের কালার, এই জন্য আমরা অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র টুতে আলাদা আলাদা দিতে চেষ্টা করি। আবার আপনার পোস্টেরিয়রের ক্ষেত্রে একটা জিনিস কনফার্ম করতে হয় যে আপনার স্ট্রেংথটা যাতে ভালো হয় সিমেন্টের, কজ সিমেন্টটা তো আপনি স্ট্রাকচার, আপনার যদি স্ট্রেংথ ভালো না হয়, আপনি যেহেতু পোস্টেরিয়র টিথের উপর দিয়ে আমাদের জীবনের সব যত মানে চাবানো টাবানোর কাজ আছে ওগুলা হইতে থাকে, তো তখন আসলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সিমেন্টটা, তাই না? স্ট্রাকচারটাও ভেঙে যেতে পারে, তখন উল্টা আরো ঝামেলায় পড়তে হবে পেশেন্টকে নিয়ে। তার জন্য আমরা সামনের টুথের ক্ষেত্রে আমরা প্রেফার করি হচ্ছে অ্যাস্থেটিক্যালি কোনটা ভালো লাগে, আর পিছনে হচ্ছে স্ট্রেংথ কোনটা ভালো দেয়। এগুলা নিয়ে আরো ডিটেলস আসবে যখন আপনারা এই যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলার আলাদা টপিক আছে, আলাদা অনেক কিছু জানার আছে, যখন আপনারা জানবেন। আমি জাস্ট আপনাদের বললাম যে টুথ রিপেয়ারের ক্ষেত্রে একটা টুথের অ্যানাটমি লস্ট হয়ে গেলে আমরা কি মানে যেই ট্রিটমেন্ট প্রসিডিওরে যাই সেটার মধ্যে অন্যতম একটা হলো রেস্টোরেশন। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি লাইভের পর আপনাদের সবগুলোর উত্তর দিয়ে দিব। ওকে, আমি আসলে কারো কমেন্টও পড়ছি না, আমি জানি না কে কি কমেন্ট করছেন। আমি লাইভটা শেষ হলে তারপরে বলবো সবার সাথে কথা। তারপরে গেল আমাদের ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক গেল। আমরা ডেন্টাল ক্যারিজ সম্পর্কে জানলাম। ও আচ্ছা, আপনাদের একটা এই জিনিসটা, এটা আপনারা চিনেন কিনা, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে একটা সিমেন্ট স্প্যাচুলা। ঠিক আছে, সিমেন্ট স্প্যাচুলা। এই যে আমাদের কম্পোজিট যে জিআইসি যে সিমেন্ট গুলো আমরা রেস্টোরেশনে ইউজ করি, এটা দিয়ে হচ্ছে আমরা সেটা মিক্সচার করি। ঠিক আছে, মানে এটা দিয়ে হচ্ছে আমরা মিক্সচার করি সিমেন্ট গুলা। একটা গ্লাস স্ল্যাব আছে, ওটা এখন আমার কাছে নেই, আপনাদের পরবর্তী ক্লাসে যখন সিমেন্ট ম্যাটেরিয়াল পড়াই দেওয়া হবে তখন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একটা এটাতে হচ্ছে সিমেন্ট মিক্সচার করি আমরা, সিমেন্ট মিক্সচারের কাজে এটা ব্যবহার করা হয় আর কি। ওকে, গেল। আর আচ্ছা, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে পড়বো। আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম যেগুলো আমরা বারবার এসডিএম এ শুনবো, আমাদের স্যাররা বারবার আমাদেরকে বলবেন। আর এর আগে একটা কথা বলি, আমাদের যখন আমাদের টুথের যে ডেন্টাল ক্যারিজ সেটা ছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ আমাদের, মানে যেই মোস্ট ইম্পর্টেন্ট কারণে মানুষ পেশেন্ট আমাদের কাছে আসে, সেটা কারণটা কি? সেটার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কারণ হচ্ছে টুথ মিসিং হয়ে যাওয়া, তাই না? টুথ মিসিং হয়ে যাওয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ যে মানুষ আমাদের কাছে আসছে। ধরেন আপনার সামনে একটা দাঁত নেই, আপনি হাসি দিচ্ছেন, কেমন লাগতেছে দেখতে যে হ্যাঁ ওর একটা দাঁত নেই, মানুষ তো সেটা নিয়ে বরং হাসাহাসিও করে। পিছনে একটা দাঁত নেই, আপনি খেতে গেলেন, আপনার ওই ফাঁকা দিয়ে বের হয়ে গেল, বা আপনার দাঁত পড়তে পড়তে অনেকগুলো পড়ে গেল, অনেকগুলো নাই, আপনি এখন কথাই বলতে পারবেন না, যেহেতু টুথ আমাদের ম্যাস্টিকেশন ছাড়াও আমাদের স্পিচে অনেক হেল্প করে। সো এরকম যদি দাঁত পড়তে পড়তে থাকে তখন আপনি তখন আসলে পেশেন্ট বিপদে পড়ে আমাদের কাছে আসে যে তার দাঁতটা আমরা লাগিয়ে দিতে পারি কিনা, রাইট? সেটাই। এখন আমরা টুথ মিসিং হওয়ার আসলে কি কি কারণ থাকে, আমরা এখন টুথ মিসিং নিয়ে পড়াশোনা করব। টুথ মিসিং হওয়ার জন্য আমি
টুথ মিসিং হওয়ার জন্য কজেস অফ মিসিং টুথ, আমি আসলে লিখার কথা ছিল বাট আমি তো লিখছি না, আমি বক বক করেই যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি সেটাও জানি না। টুথ মিসিং হওয়ার কি কারণ আছে? অন্যতম একটা টুথ মিসিং হওয়ার কারণ হচ্ছে টুথ এক্সট্রাকশন করে ফেলা। আমি আগেই বলেছিলাম যখন আমরা একটা টুথের ডেন্টাল ক্যারিজ হলে বা কোনো পেরিপিক্যাল লেশন হলে, কোনো প্যাথোলজি হলে টুথটা আমরা না রাখতে পারি, টুথটা আমাদের পক্ষে আর রেস্টোরেশন করা, রিস্টোর করে দেওয়া পসিবল হয় না, তখন আমরা টুথটা এক্সট্রাকশন করে ফেলি। কারণ একটা মানুষকে যন্ত্রণা দেওয়ার জন্য, মানে যন্ত্রণা করতেছে সে, কিন্তু কোনোভাবে সেটা আমরা রিস্টোর করতে পারছি না, তখন আমরা টুথটা শেষ মুহূর্তে এসে এক্সট্রাকশন করে ফেলি। এক্সট্রাকশন করে ফেলে আপনার একটা টুথ থাকবে না, সেটাই হচ্ছে যে একটা মিসিং টুথ। ঠিক আছে? আর কি কারণ আছে? কোন রোড অ্যাক্সিডেন্ট হলে, তাই না? রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হলে, বা দোলনা খেতে গেলেন, বেশি দুষ্টামি করতে গিয়ে লেগে গেল, একটা টুথ টুথ মিসিং হয়ে গেল, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট না, বাট অ্যাক্সিডেন্ট। তো রোড অ্যাক্সিডেন্টেও এটা খুবই কমন বাংলাদেশে, যে রোড অ্যাক্সিডেন্টের জন্য একটা টুথ মিসিং হয়ে যায়। তারপর কোনো ধরনের সার্জারি করতে হলে, যদি সার্জারি লাগে আপনার যতে বা কোথাও একটা সার্জারি লাগতেছে, এখানে আপনার টুথে ওরাল ক্যাভিটির কোনো সার্জারিও হতে পারে, আপনার টুথটা ফেলে দেওয়া লাগতেছে, তাহলে আপনি হয়তো বেটার থাকবেন। তাহলে ডেফিনেটলি আমাদের মেইন এইম কি, যে একটা পেশেন্টকে বেটার ফিল করানো, পেশেন্ট যাতে একটা মানুষকে ভালো রাখা, তার ব্যথা কমানো, তাকে তার মুখে হাসি ফুটানো, এটাই তো আমাদের মেইন টার্গেট, তাই না? তো এক্সট্রাকশন মিসিং টুথের কজের মধ্যে এক্সট্রাকশন, রোড অ্যাক্সিডেন্ট, সার্জারি, এগুলো হচ্ছে মোস্ট কমন কজ ইন বাংলাদেশ, তাই না? এখন যখন আমাদের মিসিং টুথ হয়ে যায়, মিসিং টুথ যখন হয়ে যায়, এই যে এখানে কোনো মিসিং টুথ নাই, এখানেও কোনো মিসিং টুথ নাই, ধরেন এখানে যে কোনো মিসিং টুথ নাই, এরকম যার সব টুথ গুলো আছে, সে হচ্ছে একটা ডেন্টুলাস পেশেন্ট, মানে ডেন্টুলাস, তার হচ্ছে সব টুথ আছে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম এসডিএম এ, ডেন্টুলাস পেশেন্ট। যার টুথ নাই সে হচ্ছে ইডেন্টুলাস পেশেন্ট। ধরেন একটা টুথ নাই, সে হচ্ছে পার্শিয়াল ইডেন্টুলাস, তার সবগুলা টুথ নাই, সে হচ্ছে কমপ্লিটলি ইডেন্টুলাস পেশেন্ট। ঠিক আছে? যার 3-4টা নাই, সেও পার্শিয়াল ইডেন্টুলাস। একটাও যদি না থাকে, তখন হচ্ছে সে কমপ্লিটলি ইডেন্টুলাস পেশেন্ট। আর যখন কমপ্লিটলি ইডেন্টুলাস পেশেন্ট হয়, তখন যখন একটা কমপ্লিট একটা প্রসিডিওরে আমরা তাকে তার পুরা টুথ কমপ্লিটলি বানাই দিতে চাই, তখন আমরা এই যে এই ট্রেটা ইউজ করি। এটা হচ্ছে এই ট্রেটা আপার আর লোয়ার এর জন্য, এগুলো হচ্ছে ইডেন্টুলাস পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ট্রেগুলো। ওকে? তখন আবার আমরা অনেক ইমপ্রেশন ম্যাটেরিয়ালও চেঞ্জ করে ফেলি, যেমন আমরা এর আগে ডেন্টুলাস পেশেন্টের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা অ্যালজিনেট ইউজ করি, তখন আবার এটা আমরা ইউজ করি, এটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। ওকে? ইমপ্রেশন কম্পাউন্ড আমরা ইউজ করি। আপনাদেরকে ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে আমাদের সিনিয়র মেন্টররা, শ্রদ্ধেয় মেন্টররা আরো অনেক ক্লাস দিবেন। আপনারা যখন মেম্বারশিপে আসবেন, তখন আপনাদেরকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আলাদা আলাদা করে দেখিয়ে সেটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ফাংশন সবকিছুই বলে দেওয়া হবে। আমি যেহেতু ইন্ট্রোডাক্টরি একটা ইন্ট্রোডাকশন ক্লাস, তাই আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। ঠিক আছে? এটা আমরা ইডেন্টুলাস পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, এখন আমরা আসি হচ্ছে গেল আমরা ইডেন্টুলাস পেশেন্ট, ডেন্টুলাস পেশেন্ট কি সেটা আমরা বুঝলাম। যখন একটা টুথ থাকবে না, এই যে একটা স্পেস ক্রিয়েট হবে, ওই স্পেসটা হচ্ছে ইডেন্টুলাস স্পেস। ঠিক আছে? একটা মিসিং যখন টুথ থাকবে না, টুথটাকে বলবো আমরা ইডেন্টুলাস টুথ, আর এই যে স্পেসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ইডেন্টুলাস স্পেস। ঠিক আছে? গেল। এখন এই যে ইডেন্টুলাস হয়ে যায় একটা পেশেন্ট, তখন আমরা তাকে কি কি ট্রিটমেন্ট প্রসিডিউরে যেতে পারি? আমাদের মেইন কাজ কি? মেইন কাজ পেশেন্টকে বেটার ফিল করানো, ট্রিটমেন্টটাই তো আমাদের মেইন কাজ, তাই না? তো এর মধ্যে ট্রিটমেন্ট, যখন আপনার একটা পেশেন্ট মিসিং টুথ নিয়ে আসবেন, তখন আমরা কয়েকটা ট্রিটমেন্ট প্রসিডিউরে যেতে পারি। এর মধ্যে হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার একটা, কমপ্লিট ডেঞ্চার, ডেন্টাল ইমপ্ল্যান্ট, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, যেটাকে আমরা ব্রিজ বলি। পার্শিয়াল ডেঞ্চার মধ্যে রিমুভেবলও আছে, ফিক্সডও আছে। যখন এই একটা পেশেন্টের একটা দাঁত থাকবে না, ধরেন এই পেশেন্টটার একটা দাঁত নেই, একটা টুথ মিসিং আছে, আমি কি অনেক ফাস্ট বলছি?
বুঝতে পারছি না। তাহলে আপনারা কমেন্ট সেকশনে একটু বলবেন যে আমি ফাস্ট বলছি কিনা, আমি একটু স্লো বলে দিব কিনা, আর আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, এটা একটু জানাবেন। তো এখন আমরা গেলাম, আচ্ছা এখন আমরা ডেঞ্চার বলছিলাম। ধরেন এই পেশেন্টের একটা টুথ নাই অথবা দুইটা টুথ নাই। এখন সে এখানে একটা টুথ লাগাইতে যাচ্ছে। পিছনে হলে যেহেতু তার খাবার দাবারের সমস্যা হতে পারে, সে বিভিন্ন কমপ্লেনে আসতে পারে। সামনের হলে তাকে দেখতে সুন্দর লাগছে না, মানুষ তাকে নিয়ে মজা করছে যে তোমার দাঁত নেই, এটা তো আসলে ভালো লাগে না কারোর। তো সে এখন দাঁত লাগাতে আসলো আপনার কাছে। আপনি বিভিন্ন ধরনের প্রসিডিউরে যেতে পারেন, তাকে আপনি জানাবেন যে আপনি কোনটা চান, আপনি কি রিমুভেবল চাচ্ছেন নাকি আপনি ফিক্সড চাচ্ছেন। ফিক্সড মানে হচ্ছে একদম আচ্ছা কে লিখেছে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ জানানোর জন্য। ওকে, আপনি যদি একটা টুথ না থাকে, এখন আপনি পেশেন্টকে জিজ্ঞেস করবেন আপনি রিমুভেবল চাচ্ছেন নাকি আপনি পার্শিয়াল চাচ্ছেন। দুইটার আবার দুই রকমের খরচ হতে পারে, সেগুলো আপনি সবকিছু বুঝিয়ে বলবেন। আপনি ডাক্তার হয়ে যাওয়ার পর আপনি সেগুলো জানতে পারবেন, তখন আপনি জিজ্ঞেস করে নেবেন। এখন সে যদি বলে যে আমি একটা পার্শিয়াল রিমুভেবল পার্শিয়াল, তো সে বলবে না, সে বলবে আমার সমস্যা নাই লেগে, আপনি বুঝাই বলবেন যে আপনার লেগেও থাকতে পারে, আপনি আবার খুলেও রেখে দিতে পারবেন, এরকম সিস্টেমও আছে। তখন যদি সে বলে হ্যাঁ আমি খুলে রেখে দিতে পারবো, এরকম একটা চাই, তখন সেটা আমরা যেটা বানাবো সেটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। আমাদের যখন ইচ্ছা তখন আমরা এটা ইউজ করব, আর যখন ইচ্ছা খুলে রেখে সেটাকে একটু প্রিজার্ভ করে রাখবো, আবার পরের দিন লাগাবো, এরকমও করতে পারি। ওটাকে বলা হয় কি রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। ঠিক আছে, এরপর যেটা কমপ্লিট ডেঞ্চার, একটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, এটা আরেকটা হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। এরপর আপনার পেশেন্ট বললো না এত ঝামেলায় আমি যেতে চাই না, আমার টুথটা লেগেই থাকবে, মানে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার যেটাকে আমরা বলবো, আমি ঝামেলায় যাব না, আমার টুথটা যাতে লেগে থাকে সেই ব্যবস্থা করে দেন, আমি খুলে রাখতে পারবো না। তাহলে আমরা যে প্রসিডিউরটায় যাব সেটা বলবো আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। তাহলে আচ্ছা কি কি বললাম, মিসিং টুথের ট্রিটমেন্ট, রিমুভেবল, একটা বললাম রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, এরপর হচ্ছে কি বললাম ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। আমার লেখা খুব বাজে। ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারের মধ্যে যেটা এক্সাম্পল, মোস্ট কমন এক্সাম্পল, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ করা। ঠিক আছে, ব্রিজটা আসলে কি একটু বলে দিই। ব্রিজটা হচ্ছে আপনার এখানে একটা এই টুথটা মিসিং, এটা আছে আর এটা আছে, তখন আপনি এই দুইটা টুথে সাপোর্ট নিয়ে, ব্রিজে আমরা কি দেখি, দুই পদ্মা সেতুতে আমরা দেখছি না, ওই যে স্প্যান বসিয়ে বসিয়ে সেগুলোর সাপোর্ট নিচ্ছে, নিয়েই তো একটা ব্রিজ গঠন হয়েছে। তো মনে করেন এখানে একটা স্প্যান, এখানে একটা স্প্যান, এই যে মাঝখানে এই যে এখানে আপনি একটা ব্রিজ করে দিবেন, এটাই হচ্ছে যে তার এখানে থাকবে এই দুইটা টিতে সাপোর্ট নিয়ে এসে, সেটাই হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, যেটাকে ডেন্টাল ব্রিজ বলা হয়। আর পার্শিয়াল রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা আমরা বানাবো হচ্ছে যে আমরা এই যে অ্যালজিনেট নিয়ে, ধরেন তার তো ইডেন্টুলাস পেশেন্ট হবে না, ইডেন্টুলাস পেশেন্ট যদি সে না হয়, আমরা পার্শিয়াল ডেঞ্চার বানাবো। মানে আমরা কি বলছি পার্শিয়াল ইডেন্টুলাসনেস মানে কি, একটা বা দুইটা বা তিনটা দাঁত নেই, সব দাঁত নেই সেটা তো না। সেক্ষেত্রে তো আমরা এই যে এইরকম একটা ট্রে ব্যবহার করব, মেটালিক ট্রেও আছে, এটা প্লাস্টিক এরকমের মধ্যে, তো এই ট্রেটা তো আমরা তখন ব্যবহার করব পেশেন্টের ক্ষেত্রে, তাই না, আপারের ক্ষেত্রে এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করে তারপরে আমরা সেই পেশেন্টের একটা দাঁতের মাপ নিব, যে তার দাঁতগুলোর কি মাপ, আমরা কেন ইমপ্রেশন নিই, যাতে পেশেন্টের দাঁতের মাপটা বুঝতে পারি। ইমপ্রেশন নিয়ে সেটার উপর আমরা মডেল বানাবো, মডেল বানিয়ে সেটার উপরে পেশেন্টের দাঁতের শেপ অনুযায়ী, ওই স্পেসটার শেপ অনুযায়ী আমরা একটা ডেঞ্চার বানাবো। কি দিয়ে বানাবো, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল দিয়ে, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল, এটাকে অ্যাক্রাইলিক রেজিন ইউজ করি আমরা মেইনলি, মনোমার পলিমার দিয়ে যেটা হচ্ছে বানানো হয় অ্যাক্রাইলিক রেজিন। মেটালিকও আছে, মেটালিকটাও আছে, আপনারা ওগুলা পড়বেন, ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল আলাদা আলাদা, নন মেটালিক আলাদা আলাদা পড়বেন। ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল নিয়ে আমাদের মেন্টররা আরো বেশি ডিসক্রাইব করে আপনাদেরকে সবকিছু দেখিয়ে নেক্সট ক্লাস নিবে। ইন্ট্রোডাক্টরি ক্লাস প্রথমেই বলছি যে সবকিছু সম্পর্কে আমি হয়তো একটু টাচ দিয়ে যেতে পারবো, আমি ডিসক্রাইব করতে পারবো না, যে আমার তো একটা টাইম লিমিট আছে, ওই সবগুলা আসলে এসডিএম অনেক ভাস্ট সাবজেক্ট,
যেহেতু ডেন্টিস্ট্রিতে এসেই ভেবাচেকে খেতে হয় যে কি ডেঞ্চার বেস বলতেছে, ডেঞ্চার কি, এগুলা বুঝতে পারছি না। এই জন্য আপনাদেরকে একদম বেসিক গ্রস একদম জিনিসগুলো নিয়েই আমি আজকে বলছি, যেগুলা অনেক যারা পারেন তাদের মনে হচ্ছে হ্যাঁ কি সব সহজ জিনিস নিয়ে কথা বলছে, এটা মনে হতে পারে, বাট অনেকে আছে যে এই জিনিসগুলা ল্যাকিংস থাকার কারণে ভয় পেয়ে ক্লাসে বলতে পারে না। তো তখন অনেক উপরে চলে যাওয়ার পরেও তাদের কিছু কিছু প্রবলেম থেকেই যায়, যে একদম গ্রস সাবজেক্ট গুলা তখন লজ্জায় জিজ্ঞেস করতে পারে না যে হ্যাঁ কি হচ্ছে। আপনারা এই জন্য আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এরপর হ্যাঁ আমরা পড়াশোনায় ফিরে আসি। প্রথমটা হচ্ছে আমরা কি বললাম, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, যেটা হচ্ছে এক্সাম্পলের মধ্যে ডেন্টাল ব্রিজ আছে। তারপরে হচ্ছে আরেকটা আছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট আমরা খুবই খুবই এক্সপেন্সিভ একটা প্রসিডিওর, আমাদের এটা এন্ডোডন্টিকে খুবই এক্সপেন্সিভ একটা প্রসিডিওর, যেটা হচ্ছে আপনার টাইটানিয়াম দিয়ে করা হয়, মানে খুবই এক্সপেন্সিভ কিছু ম্যাটেরিয়াল দিয়ে করা হয়। ডেন্টাল ইমপ্ল্যান্টের ম্যাটেরিয়াল কি কি দিয়ে করা হয়, ডেন্টাল ইমপ্ল্যান্ট কি, কত রকম ভাবে করা হয়, সেগুলো নিয়েও আপনাদের পুরো আলাদা একটা টপিক নির্ধারণ করা আছে। সেই টপিকটা নিয়ে একদম আলাদাভাবে ডিসকাশন করা হবে। আপনাদেরকে আপনাদের সিনিয়র মেন্টর ভাইয়া আপুরা, শ্রদ্ধা মেন্টর ভাইয়া আপুরা জানিয়ে দিবেন যে ডেন্টাল ইমপ্ল্যান্ট আসলে কি, সেটা এগুলো সবগুলো আসলে আলাদা আলাদা টপিক, ঠিক আছে। এবার আমরা গেলাম, এগুলা তো গেল যে আমার পেশেন্টের একটা দাঁত নেই অথবা দুইটা দাঁত নেই। এখন একটা পেশেন্টের কোনো দাঁতই নেই, এজ 70, 80, 90, তার কোনো দাঁতই নেই, মানে একটা দাঁতও নেই। তো তখন তার ক্ষেত্রে আমরা যেটা বানাবো সেটাকে বলা হয় কমপ্লিট ডেঞ্চার, ঠিক আছে। কমপ্লিট ডেঞ্চার বানাবো, সে কমপ্লিটলি ডেন্টুলাস, তার জন্য একটা কমপ্লিট ডেঞ্চার বানাবো। ওকে, এই তো যে কমপ্লিট ডেঞ্চার বানানোর জন্য এটা দিয়ে আমরা ইমপ্রেশন নিব লোয়ার, এটা আপার, এদের দুজনকে দিয়ে আমরা হচ্ছে একটা কমপ্লিট ডেঞ্চার পেশেন্টের জন্য, একটা ইডেন্টুলাস পেশেন্টের জন্য যার আসলে কোনো দাঁত নাই, সেই পেশেন্টের ইমপ্রেশন নিব, ঠিক আছে। আর তখন আবার আমরা অ্যালজিনেট ইউজ করব না, ওটা আসলে কমপ্লিট ডেঞ্চারের প্রসিডিওর অনেক বড় প্রসিডিওর। এটা আপনারা এখন শুধু জানতে পারবেন কি কি ম্যাটেরিয়াল ইউজ করবেন, কিন্তু একদম প্রসিডিওর গুলো আপনারা এগুলা, এটা আসলে ফাইনাল ইয়ারের অনেক বিশাল এক চ্যাপ্টার, পুরো বইয়ের অর্ধেক জুড়েই যে কমপ্লিট ডেঞ্চার আসলে কি, এটার বানানোর প্রসিডিওর কি, এটা এখনই আমরা জানতে পারবো না। আমরা হয়তো জানবো যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয় কমপ্লিট ডেঞ্চারের ক্ষেত্রে, কি কি ইমপ্রেশন ম্যাটেরিয়াল, কমপ্লিট ডেঞ্চারের জন্য কোন ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করব, আর হচ্ছে একটা পার্শিয়াল ডেঞ্চারের জন্য কোন রিমুভেবল পার্শিয়াল বা ফিক্সড পার্শিয়ালের জন্য কি 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 আমরা ম্যাটেরিয়াল ইউজ করব, এটুকুই হয়তো আমরা জানবো। কিন্তু এগুলাও আপনাদের আরো ডিসকাস করা হবে, আরো খুবই বড় করে, আরো একদম ভালো করে আপনাদের বুঝিয়ে দিবে আপনাদের সিনিয়র ভাইয়া পুরা, সেটা হচ্ছে এক একটা ক্লাসে ধাপে ধাপে, সবগুলাতে আসলে একটা সিকোয়েন্স আছে, একদিনে সবকিছু বললে আপনারা নিতে পারবেন না, এটারও একটা ব্যাপার আছে, আর আসলে সময়েরও একটা ব্যাপার আছে। আচ্ছা, এখন আমরা জানলাম যে ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল তাহলে কি, এই যে আমরা ডেঞ্চার গুলা বানাচ্ছি, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, ডেন্টাল ইমপ্ল্যান্ট, আর লাস্টে কি বললাম, কমপ্লিট ডেঞ্চার, যেটা হচ্ছে একটা পেশেন্টের, মানে কোনো পেশেন্টের একটা দাঁতও নাই, সেটাই হচ্ছে কমপ্লিট ডেঞ্চার। এই যে আমরা এগুলা কি দিয়ে বানাবো, মিসিং টুথের ট্রিটমেন্ট এগুলা, মানে একটা দাঁত না থাকলে আমরা মেইনলি এই প্রসিডিওর গুলাতে যাই, তার দাঁতটাকে মানে একটা আর্টিফিশিয়াল দাঁতের জন্য, তার দাঁতটা তার মুখের শেপ অনুযায়ী বানায় দেওয়ার জন্য এই প্রসিডিওর গুলাতে যাই আমরা। তো এই প্রসিডিওর গুলা করার জন্য আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করি, কি যে ম্যাটেরিয়াল ইউজ করি সেগুলাকেই আমরা বলি ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল। সেটা হচ্ছে আপনার ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল মেটালিক হতে পারে, নন মেটালিক হতে পারে, অনেক আরো অনেক মানে প্রিমিয়াম লেভেলের বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে যেগুলো ইউজ করে থাকি আমরা। তো এগুলা গেল আমাদের ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল সম্পর্কে। আজকে মনে হয় আরো বেশি আলোচনা করা যাবে না, আমি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল, এগুলো আসলে এত ছোট না, আমি তো জাস্ট নামগুলো বলে গেলাম, আপনাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিয়ে গেলাম, মানে করালাম। তো আপনাদেরকে আসলে আরো অনেক বেশি এলিবোরেট করে পড়তে হবে, ঠিক আছে। তো এখন আজকের ক্লাসে এটুকুই থাক। আজকে তাহলে আমরা কি কি জানলাম, একটা টুথের স্ট্রাকচার, সারফেস, টুথের যে সারফেস গুলো আছে সেগুলো,
ব্ল্যাকস ক্লাসিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ কেউ আপনারা বাদ দিবেন না। ব্ল্যাকস ক্লাসিফিকেশন না জেনে আসলে পরীক্ষার হলে যাওয়া যাবে না কখনই। পরীক্ষার হল না, আপনি একটা পেশেন্টে বুঝতেই পারবেন না তার কিরকম ক্যাভিটি হচ্ছে, আপনি প্র্যাকটিস করবেন কিভাবে? অনেক মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ব্ল্যাকস ক্লাসিফিকেশন। আর আজকে আমরা দেখলাম এটা হচ্ছে রাবার বাউল। রাবার বাউলের মধ্যে স্প্যাচুলা, যেটাতে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়াল মিক্সড করব। এখানে আমরা দুইটা মডেল দেখলাম, একটা হচ্ছে লোয়ার অ্যান্ড আপার, ঠিক আছে? এই যে লোয়ার, এই যে এটা আপারের ইমপ্রেশন নেওয়ার ক্ষেত্রে ডেন্টুলাস পেশেন্টের যে ট্রেটা ইউজ করা হয় সেটা, এটা হচ্ছে লোয়ারের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে ইডেন্টুলাসের ক্ষেত্রে, মানে ইডেন্টুলাস কে বলেছিলাম একদমই যার কোনো টুথ থাকবে না, ঠিক আছে? মানে একটা দাঁতও তার নাই, কমপ্লিটলি ইডেন্টুলাস পেশেন্ট, সে হচ্ছে এই ট্রেটা ইউজ করবে, এই ট্রেটা, ঠিক আছে? এই যে ইমপ্রেশন নেওয়ার জন্য এই ট্রেগুলোই আমরা ইউজ করি ইমপ্রেশনের জন্য। এই ট্রেগুলোই হচ্ছে মেনলি ইউজ করে, সেগুলোর আবার মাপ আছে, মানে আপনার আর্চের মাপ অনুযায়ী আলাদা আলাদা আছে, সেগুলা আরো ভালো করে ডিসক্রাইব করে দেওয়া হবে। এগুলাই মেনলি ইউজ হয়। এখানে কি কি ম্যাটেরিয়াল দিব, কোনটার জন্য কোন ম্যাটেরিয়াল দিব, ডেন্টুলাসের জন্য কোন ম্যাটেরিয়াল দিব, ইডেন্টুলাসের জন্য কোন ম্যাটেরিয়াল দিব, কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো আসলে আমরা যখন ইমপ্রেশন ম্যাটেরিয়াল পড়বো তখন আমরা জানতে পারবো। দিস ইজ এটা ব্যবহার করা হয় হচ্ছে ইডেন্টুলাস পেশেন্টের ইমপ্রেশন নেওয়ার জন্য, ইমপ্রেশন কম্পাউন্ড বলে এটাকে, দিস ইজ অ্যালজিনেট। এটা হচ্ছে ব্যবহার করা হয় ডেন্টুলাস আমাদের মতো যাদের দাঁত আছে তাদের জন্য, ঠিক আছে? অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল, ঠিক আছে? ও এগুলার আবার এক একটা সেটিং টাইম আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা আরো পরে জানতে পারবেন। এটা তো সিমেন্ট স্প্যাচুলা, যে আমরা সিমেন্ট বললাম রেস্টোরেশন করার জন্য, সেটা আমরা কিসের মধ্যে মিক্স করব এগুলা। এটা হচ্ছে হার্ড প্লাস্টার, যেটা দিয়ে আমরা এই যে এটা বানালাম, ইমপ্রেশন নিলেই তো হবে না, সেটার উপরে তো একটা স্ট্রাকচার বানাইতে হবে, সেটা আমরা হার্ড প্লাস্টার ইউজ করি। এই ছিল আপনাদের যেই মানে আমার কাছে যা ছিল, এগুলা হচ্ছে আপনারা আজ নামগুলো জানলেন যে আমরা কি কি ব্যবহার করি, কখন কি ব্যবহার করি। এরপর আমরা হচ্ছে আরো এলাবোরেট করে পড়াবো, সবগুলো আলাদা আলাদা টপিক করে পড়ানো হবে। আপনাদের 5 মাসের একটি কোর্স শুরু হচ্ছে। এই কোর্স অনুযায়ী আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক আলাদা করে আমাদের মধ্যে এমন স্টুডেন্টরা আপনাদের পড়াবে যারা প্লেস করেছে ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, কিংবা আপনাদের হচ্ছে যারা বড় ভাই আপুরা যারা অনার্স পেয়েছে তারাও পড়াবে আপনাদেরকে, আরো অন্য ভাইয়াপুরাও। তারপরে আপনাদের যদি যে কোনো সমস্যার জন্য ইনস্ট্যান্ট যে আপনারা প্রবলেম সলভ করবেন, এখন তো স্যারকে ফোন দিতে পারছেন না, তো তখন আপনারা আমাদেরকে ফোন দিবেন, আমরা 24 আওয়ার্স আপনাদের জন্য থাকবো, যে হ্যাঁ তোমার এই প্রবলেম হয়েছে, একদম মানে মোস্ট ওয়েলকাম আমাদের কাছে কিছু জানতে চাওয়ার জন্য, ঠিক আছে? সেই ইয়েগুলা আপনি অ্যাডভান্টেজ গুলো আপনি পাবেন আপনি মেম্বারশিপ নেওয়ার পর। আর এই টপিকগুলা তো বুঝতেই পারছেন, সবগুলাই আপনাকে এক্সপ্লেন করে পড়ানো হবে, সবকিছু দেখে দেখেই পড়ানো হবে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পর্যন্ত ভালো করে বোঝানো যায়, যতটুকু পর্যন্ত আপনাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা হয়। আসলে কি হয়, মানে আমরা অনেক সময় আমাদের শ্রদ্ধেয় স্যাররা ক্লাস নিলে অনেক সময় দেখা যায় যে ভয়ে কোশ্চেন করতে পারছি না, কিন্তু আমার পাশের বড় ভাইকে, ভাই এটা কি বলে দেন, মানে ভাই একটু ডেমো দিয়ে দিল যে হ্যাঁ ভাই একটু বলেন, ভাই একটু ইজিলি বলে দিল যে হ্যাঁ এরকম, বা যে কোনো যেটা আমরা স্যারকে ভয় পাই সেটা তার ভাইকে তো নির্ভয়ে বলা যায়। তো এটাই আসলে মেইন উদ্দেশ্য, যে একটা স্টুডেন্ট আসলে সিনিয়রদের কাছে জানতে চাইবে যে হ্যাঁ ভাইয়া এটা কি, আপু এটা একটু বলে দেন। সবসময় তার স্যারদেরকে বিরক্ত করা যায় না, বা স্যাররা তো অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ, মানে স্যাররা তো অনেক ভালো করে আমাদেরকে পড়িয়ে দেন, আসলে ওই ভয়টুকু কাটিয়ে উঠে আসলে সবাই স্যারদের সাথে কমিউনিকেট করতে পারে না। তো এটা আসলে একটা অন্যতম উদ্দেশ্য মেম্বারশিপের। আর যেহেতু এখন সবাই বাসায় বসে আছি, পড়াশোনাও হচ্ছে না, আমাদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, অফলাইনে এখনো শুরু হয়নি, আমরা আসলে ফ্রি আছি, তো সেই উদ্দেশ্য আসলে আমরা চাচ্ছি যে মেম্বারশিপের মাধ্যমে আপনাদের সবার জন্য একটু ইজি হোক সব পড়াশোনাগুলো। তো আজকে হয়তো আমি আর বেশি আলোচনা করব না, আজকে হয়তো এখানেই আমার লাইফটা আমি শেষ করব। আপনারা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ইনবক্সেও জানাতে পারেন, যে কোনো ওয়েতে আমাদেরকে জানাতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। আর যদি আমার কোনো ভুল হয় সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের 100% দিয়ে বুঝিয়ে দেওয়ার।
আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এক্সিস ডেন্টাল স্কুলের সাথে থাকবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। লাইভটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।